আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান, এই যুদ্ধের ভিতরে রাশিয়া ক্রমান্বয়ে তার অগ্রগতি বজায় রাখছে। এই অগ্রগতি একদিকে বজায় রাখছে, অন্যদিকে ইউক্রেনের সাথে যে কোনো আলোচনা সময় আসছে সেক্ষেত্রে ওই আলোচনাকে অগ্রাধিকার দিয়েছে রাশিয়া। এখন ওই আলোচনার অংশ হিসেবে আগামী যে 2 তারিখ 2 জুন, ওই 2 জুনে তুরস্কের মধ্যস্থতা রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে যে আলোচনার চলমান বা হওয়ার কথা ছিল, ওই আলোচনার একদিন আগে অর্থাৎ এই 1 তারিখে, যে আজকে রোববার, এই রোববারে ইউক্রেন রাশিয়ার ভিতরে তার সর্বকালের বড় হামলাটা করলো, যে হামলাতে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষয়ক্ষতিটা ইউক্রেন করলো। এখন এই যে একদিকে হামলা এবং ক্ষয়ক্ষতি, অন্যদিকে আলোচনা, এটা আসলে কোন পক্ষ কতটুকু ছাড় দিবে, মাইনা নেবে, সেটাই আসলে বড় প্রশ্ন। তবে এই ক্ষেত্রে ইউক্রেন যে হামলা রাশিয়ার ভিতরে করেছে সেটা একটা অভিনব হামলা। এই অভিনব হামলাটায় যেভাবে হয়েছে, যে আন্তর্জাতিক যে সমস্ত মিডিয়া বলেন বা যে সমস্ত তথ্যগুলো বলেন, ওই সমস্ত তথ্যগুলোর স্বাভাবিক বিশ্লেষণে যেটা আমরা জানতে পারছি বা বুঝতে পারছি, সেটা ইউক্রেনের ভিতর থেকে একটা কাঠের ট্রাক, সেটার ভিতরে অনেকগুলো ড্রোন ইউক্রেন সেট করার পর ওই আপনার ট্রাকটা রাশিয়ার যে সাইবেরিয়া অঞ্চল সেদিক দিয়া রাশিয়ার ভিতরে ঢুকছে ইউক্রেনের ট্রাক। তারপর ওই ট্রাকটা রাশিয়ার যে সমস্ত এয়ারবেসগুলো বা বিমান ঘাঁটিগুলো আছে, ওই বিমান ঘাঁটিগুলোর আশেপাশে যাওয়ার পরে স্বয়ংক্রিয় যেই রিমোট কন্ট্রোল সিস্টেম বলেন, ওই রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে ওই ট্রাকের দরজাটা ওপেন হওয়ার পরে ওই ড্রোনগুলা সক্রিয়করণ করা হয়েছে। ড্রোনগুলা সক্রিয় হওয়ার পরে সাথে সাথে যায়া ওই কাছাকাছি যে এয়ারবেজ আছে ওই এয়ারবেজে হামলা করছে। এখন এই হামলায় রাশিয়ার যে 40টি প্লাস যুদ্ধ বিমানের ক্ষতি হয়েছে বলা হচ্ছে, বা কিছু ধ্বংস হয়েছে। এখন এটা রাশিয়াও স্বীকার করছে হামলার কথা, এবং ইউক্রেনেও এই হামলার দায় স্বীকার করেছেন। এখন এই যে রাশিয়ার যে 40টা যুদ্ধবিমান বা তার থেকে বেশি যুদ্ধবিমান ক্ষয়ক্ষতি হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন এইটার প্রতিশোধ রাশিয়া কীভাবে নেবে? এখন এইটা কিন্তু রাশিয়া ছেড়ে দেবে না, এটা তো আমরা সবাই জানি। কেননা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেই লৌহমানব, তিনি তার পরম কাছের যেই বন্ধু, সেও যদি তার সাথে অর্থাৎ পুতিনের সাথে বেইমানি করে, তাকে তিনি ছাড় দেন না। তার সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখছি যে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন, ওই প্রিগোজিনের ক্ষেত্রে আমরা দেখছি প্রিগোজিন যখন এই যে রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন বা রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন, তখন পুতিন ঠান্ডা মাথায় তাকে নিয়ে বসে তার সাথে আলোচনা করে মোটামুটি ওই সময়টায় তাকে শান্ত রাখার পরে কয়েক মাস পরে দেখা গেল কি ইয়েভগেনি প্রিগোজিন কি হইল, বিমান দুর্ঘটনায় নিহত। অর্থাৎ প্রথম তিনি তাকে শান্ত রাখলেন, শান্ত রাখা তাকে দুধ কলা দিয়ে পুষিয়া রাখা হঠাৎ করে দুধের ভিতরে বিষ দিয়ে মারিয়া ফেললেন। বিষয়টা এরকম। এখন পুতিন এমন একজন ব্যক্তি, তার সম্পর্কে আমাদের না বললেও আপনারা অনেক বেশি জানেন। কেননা পুতিন এই যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়াকে কেউ মূল্যায়নই করতো না, বিশেষ করে পশ্চিমারা বা পশ্চিমাদের মোড়ল যারা আছেন। এখন ওই মোড়ল যখন নিজের ইচ্ছা মতো বিশ্বের সব কিছু করতে চাইলেন, হঠাৎ ওই মুহূর্তে রাশিয়াতে উদয় হইল বা আসলো রাশিয়ার এই বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের। আর যখন মিস্টার ভ্লাদিমির পুতিন বসানো হয়েছে বা রাষ্ট্র ক্ষমতায় আসছেন, তখন তিনি এর পূর্বে তিনি ওই কেজিবির সদস্য হওয়ার কারণে তিনি রাশিয়ার সকল বা বিশ্বের মোটামুটি সব কিছুই বা অলিগলিগুলো, অন্ধকার জগৎগুলো তার চেনা ছিল। সুতরাং এই যে কেজিবির সদস্য মিস্টার ভ্লাদিমির পুতিন, তিনি রাশিয়ার যখন প্রেসিডেন্ট হলেন, তখন তিনি পশ্চিমাদের যে কোনো কিছুকে চ্যালেঞ্জ জানাইতে শুরু করলেন। আর ওই চ্যালেঞ্জ জানাইতে যায় তিনি সেখানে তার শক্ত অবস্থান তিনি ব্যক্ত করতেন বা সেখানে অনেক জায়গায় সফল হইতেন। এরপরে রাশিয়ার
রাশিয়াকে তখন আবার পশ্চিমারা ওই সোভিয়েত ইউনিয়নের পরবর্তী সময়ের মতো বা সোভিয়েত ইউনিয়ন পূর্ববর্তী সময়ের মতো এই যে মানে সোভিয়েত ইউনিয়ন সময়কালে যেরকম মূল্য দিত ওরকম মূল্য দেওয়া শুরু করছে। এখন এই যে রাশিয়ার সাথে একটা যুদ্ধ, যে ইউক্রেনের এই যুদ্ধটা আসলে মূলত পশ্চিমাদের সাথে রাশিয়ার যুদ্ধ বলা যায়। এখন এই যুদ্ধে রাশিয়ার অগ্রগতি বা অগ্রসরমান ছিল। এখন ইউক্রেন এই যে 15-20 দিন পূর্ব আর কি ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে তুরস্কের মধ্যস্থতায় আলোচনা হয়েছে। ওই আলোচনায় উভয় পক্ষ বন্দি বিনিময় করছে। আগামীকালকে আবার তাদের আলোচনা, অর্থাৎ এই যে 2 তারিখে এই আলোচনা হওয়ার কথা। এখন তার পূর্বে এই হামলাটা কেন ইউক্রেন করলো সেটা তারাই ভালো জানে। আর রাশিয়া যেন আসলে এই হামলার প্রতিশোধ নিবে এটা ইউক্রেনও ভালো করে জানে। এখন পরিণাম জেনে তারপরেও ইউক্রেন এই হামলা কেন করলো, অর্থাৎ আমাদের দেশে একটা কথা মানে প্রচলিত আছে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এখন কি ইউক্রেনের কি আসলে সেরকম মরিবার পূর্বের যে পাখনা, ওই পাখনা গজাইছে কিনা আসলে সেটাও একটু বিবেচনার বিষয়। এখন ইউক্রেন রাশিয়ার এই বড় ক্ষতি করে এখানে সাময়িকভাবে ইউক্রেন আসলেই বড় একটা সাফল্য অর্জন করছেন। কিন্তু এই যে মিস্টার পুতিন যখন এর অ্যাকশন বা এর পাল্টা আক্রমণ শুরু করবেন তখন ইউক্রেন দেখবেন মেয় মেয় করে চিল্লান শুরু করবে, তখন পশ্চিমারা আইসা তাকে সাপোর্ট দিবে ইত্যাদি ইত্যাদি। এখন এইটা রাশিয়া তার প্রতিশোধ অবশ্যই নিবে এবং এটার প্রতিশোধ নেওয়ার যথাযথ এটার মনে করেন এখানে জবাব দিবে রাশিয়া। এখন এখানে অনেকে বলতে পারেন রাশিয়া কি যুদ্ধ করে, কি করে রাশিয়া কেন তার পারমাণবিক অস্ত্র ইউক্রেনে মারিয়া দেয় না? ভাই আপনাকেই বলি, পারমাণবিক অস্ত্র চাইলে মারিয়ে দিতে পারে না, বিশেষ করে রাশিয়ার মতো একটা দেশ। এখন রাশিয়া এটা পারে না কেন? রাশিয়ার অনেক বড় সীমান্ত ইউক্রেনের সাথে আছে। এখন এই যে রাশিয়া যদি একটা পারমাণবিক অস্ত্র ইউক্রেনে মারে, এটার যে তেজস্ক্রিয়তা, এটার যে রেডিয়েশন বলেন, এটার যে ক্ষয়ক্ষতি বলেন, ওই ক্ষয়ক্ষতি রাশিয়ার ভিতরেও আইসা ধাক্কা লাগবে। কেননা আপনারা জানেন যেখানে এই যে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয় বা এর বর্জ্য যেখানে পড়ে, ওইখানকার মনে করেন কোনো ঘাসও যদি উৎপন্ন হয় পরবর্তীতে, ওই ঘাসের ঘাস যদি কোনো গাভী বা গরুতে খায়, ওই গাভী যদি দুধ দেয়, ওই দুধ যদি কোনো মানুষে খায়, হ্যাঁ, ওই দুধের ভিতরে ওই মানুষের ভিতরে তখন কি এটার প্রতিক্রিয়া বা রেডিয়েশন বা যেই খারাপ যেই পয়জনিং, ওইটা মানুষের শরীরে যায়, যার কারণে ক্যান্সার থেকে শুরু করে মারাত্মক ধরনের রোগ ব্যাধি সংঘটিত হয়। তাই রাশিয়া জেনে শুনে তার এরকম ক্ষতিও করবে না, এই জন্য রাশিয়া হয়তো তার পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে না। আর তবে এইটা রাশিয়া যথাযথ অ্যাকশন বা জবাব অবশ্যই রাশিয়া দিবে, হয়তো সময় বলে দিবে। কেননা মাত্র হামলা হয়েছে, এখন এই হামলার পরে যতটুকু তথ্য বের হয়েছে আমরা ততটুকু অনুযায়ী এখানে আলোচনা করতে চেষ্টা করছি। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর একটা রিকোয়েস্ট, আমাদেরকে যদি কেউ ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে আমাদেরকে স্বপ্নচারীর কথা হিসাবে দেখতে পারেন, আর ইনস্টাগ্রাম এবং টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। এবং এই ভিডিওগুলো যাতে আপনাদের বন্ধুরা দেখতে পারে এই জন্য লাইক, কমেন্ট বা শেয়ার দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলগুলোতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।